আপনি ওঠো না, পরীর খিদে পেয়েছে তো। এ নিয়ে 5বার ডাকলো ছোঁয়া, কিন্তু সিমির কোনো সাড়া নেই। বিরক্ত হয় ছোঁয়া। আজকে হঠাৎ এত ঘুম আসলো কোথা থেকে? সিমি পরীকে বালিশে শুয়ে আর মোড়া ভেঙে উঠে বসে, লম্বা হামি দেয়। কোথাও যাবি? ছোঁয়ার দিকে এক পলক তাকিয়ে বলে, স্কুলে ভর্তি হতে যাব। চুল আছড়াতে আছড়াতে বলে ছোঁয়া। একা? না, হনুমানটার সাথে যাচ্ছি। আচ্ছা, সাবধানে যাবি, স্যারের সব কথা শুনবি, কেমন? আচ্ছা। ঠোঁটে হালকা লিপস্টিক আর চোখে মোটা করে কাজল টেনে ঘুমন্ত পরীর দিকে চুমু দিয়ে বেরিয়ে যায় ছোঁয়া। সাদি অফিসের জন্য রেডি হয়ে খেতে বসে গেছে। ছোঁয়া গিয়ে সাদির পাশে বসে পড়ে। সাদি ছোঁয়ার রান্না করা নুডলস খাচ্ছে না বলে মন খারাপ হয়ে যায় ছোঁয়ার, সাথে রাগও হয়। নুডলসের বাটিটা নিয়ে বেসিনে ভিজিয়ে রাখে ছোঁয়া। সাদি সেদিকে তাকায়ও না, এক মনে ফোন দেখছে আর খাচ্ছে। ছোঁয়া খায় না, দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকে, মনে মনে পণ করে ওই লোকের রান্না করা খাবার খাবে না। সাদি খাওয়া শেষ করে অফিসের ব্যাগ কাঁধে চাপিয়ে ছোঁয়ার পাশে গিয়ে দাঁড়ায়। চলো বলে আগে আগে বেরিয়ে যায়। ছোঁয়ার আগে গজগজ করতে করতে পেছনে হাঁটতে থাকে। সাদি ড্রাইভ করছে আর ছোঁয়া গাল ফুলিয়ে বসে আছে। খিদে পেট চোচো করছে। সে গতকাল বিকেলে খেয়েছিল আর এখনো পর্যন্ত পেটে কিছুই পড়েনি। কেন যে সাদির উপর রাগ দেখাতে গিয়ে না খেয়েই চলে আসলো। নিজের উপরই রাগ হচ্ছে ছোঁয়ার। ইচ্ছে করছে দুই গালে দুটো নিজেই জ্বর খেতে। এনি প্রবলেম? সাদি মন দিয়ে ড্রাইভ করতে করতে আচমকা বলে ওঠে। ছোঁয়া সাদির কথা শুনেও না শোনার ভান করে থাকে। কি বলবে লোকটাকে? বলবে আপনার উপর রাগ করে আমি না খেয়েই চলে এসেছি। আর লোকটা হ্যাংলা ভাববে, ঢং দেখাবে। ছোঁয়া মোটেও হনুমানটার ভাব দেখবে না। দাঁতে দাঁত চেপে বাইরের দিকে তাকিয়ে থাকে ছোঁয়া। হঠাৎ সাদি গাড়ি থামিয়ে দেয়। ছোঁয়া নড়ে চড়ে আশেপাশে তাকায়। ভেবেছিল হয়তো স্কুলে চলে এসেছে, কিন্তু না, একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামিয়েছে সাদি। ছোঁয়া মুখ ফিরিয়ে গাড়ির সিটে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে ফেলে। হয়তো ওনার কোনো কাজেই গাড়ি থামিয়েছে। ছোঁয়ার জন্য থামায়নি নিশ্চয়ই। সাদি দরজা খুলে বেরিয়ে যায়। ছোঁয়া সেদিকে এক পলক তাকিয়ে আবারও চোখ বন্ধ করে। মনে মনে হাজারটা গালি দিতে থাকে সাদিকে। এটা খেয়ে নাও। ছোঁয়ার কোলের মধ্যে খাবারের প্যাকেট রেখে বলে সাদি। চমকে উঠে ছোঁয়া। চোখ বন্ধ করে 5 মিনিটে প্রায় ঘুমিয়ে পড়েছিল ছোঁয়া। সাদি আবারও ড্রাইভ করা শুরু করে। ছোঁয়ার ঠোঁটের কোণে মিষ্টি হাসি ফুটে ওঠে। পানি? সাদির দিকে তাকিয়ে বলে। সাদি চোখের ইশারায় পানির বোতল দেখিয়ে দেয়। ছোঁয়া কুলি করে প্যাকেট ছিঁড়ে। বিরিয়ানি দেখে ছোঁয়ার মনটা পুরোপুরি ভালো হয়ে যায়। চোখ দুটো টিকটিক করে ওঠে। তাড়াহুড়ো করে প্যাকেট খুলে গাপুস গুপুস করে খাওয়া শুরু করে দেয়। সাদি আর চোখে একবার ছোঁয়ার দিকে তাকায়। কেউ নিয়ে যাচ্ছে না তোমার খাবার, আস্তে আস্তে খাও। সাদি ফুস করে শ্বাস টেনে বলে। ছোঁয়া কানেই তুলে না সাদির কথা। ইডিয়েট একটা। সাদি বিড়বিড় করে বলে। স্কুলে গেটের সামনে গাড়ি পার্ক করে ভেতরে যায় সাদি আর ছোঁয়া। পাশাপাশি হাঁটতে থাকে দুজন। ছোঁয়ার খুব ইচ্ছে করছে সাদির হাতটা ধরে হাঁটতে, কিন্তু সাহস করে উঠতে পারছে না। সাদির পায়ের সাথে তাল মিলিয়ে হাঁটতেও পারছে না, তাই সাদির পিছু পিছু হাঁটছে। হেই কিউটি, নাম কি তোমার? সাদা শার্ট, কাঁধে স্কুল ব্যাগ ঝোলানো একটা ছেলে মিষ্টি হেসে ছোঁয়াকে জিজ্ঞেস করে। বয়স খুব বেশি না, হবে হয়তো 19-20। ছোঁয়া এক পালক তাকিয়ে আবার নিজের মতো হাসতে থাকে। এই মেয়ে, নামটা তো বলো। এবার কালো শার্ট পরা অন্য একটা ছেলে বলে। ছোঁয়া কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে যায়। পেছনে ঘুরে 5টা ছেলে আর 3টা মেয়ে ছোঁয়ার পেছনে। সবাই ছোঁয়ার নাম শোনার জন্য ছোঁয়ার দিকে তাকিয়ে আছে। পরিচয় দেওয়ার সময় নেই। এখান থেকে 50 টাকা গাড়ি ভাড়া দিয়ে 10 মিনিট হেঁটে ফুলনগর এলাকায় গিয়ে জিজ্ঞেস করিয়েন সাদমান চৌধুরীর বউকে, তাহলেই পরিচয় দিয়ে যাবেন। মুখ পাকিয়ে বলে ছোঁয়া। সবাই হা হয়ে তাকিয়ে থাকে ছোঁয়ার দিকে। কি বললো কেউ ঠিক বুঝতে পারলো না। ছোঁয়া জিভ বের করে 2 কানে হাত দিয়ে ভেঙচি কাটে ওদের। এখানে কেন তুমি? তাড়াতাড়ি এসো। সাদি ছোঁয়ার হাত ধরে হাঁটতে শুরু করে। ছোঁয়া বিশ্বজয়ের হাসি দেয়। পেছনে তাকিয়ে ওদের হাতের ইশারায় সাদিকে দেখায়। ওরা হা করে তাকিয়ে থাকে ছোঁয়ার দিকে। আগে থেকে প্রিন্সিপালের সাথে কথা বলে রেখেছিল সাদি, তাই আর ভর্তি নিয়ে কোনো ঝামেলা হয় না। স্যার ছোঁয়াকে আজকে থেকে ক্লাস করতে বলে। ছোঁয়া গদগদ হয়ে যায়। প্রিন্সিপালের রুম থেকে বের হয়ে সাদি ছোঁয়াকে জিজ্ঞেস করে আজকে থেকে ক্লাস করবে কিনা। অবশ্যই, একটা ক্লাস আমি মিস করতে চাই না। সাদি ছোঁয়াকে ক্লাসরুমে নিয়ে যায়। ছেলে মেয়ে সব একসাথে বসেছে। বিরক্ত হয় সাদি। ছেলে মেয়ে
একসাথে কেন বসবে? একটা মেয়ে একা বসেছে। সাদি ছোঁয়াকে নিয়ে ওই মেয়েটার কাছে যায়। এক্সকিউজ মি আপু, মেয়েটা উঠে দাঁড়ায়। কিছু বলবেন ভাইয়া? তোমার পাশে ওকে বসতে দিবা? ও নতুন। হ্যাঁ, কেন দিব না। ধন্যবাদ আপু। তোমার বাসা কোথায়? ফুলনগর। ওয়াও গ্রেট, আমাদের বাসাও ফুলনগর। ছুটির সময় একসাথে যেও কেমন? ঠিক আছে। ওকে একা ছেড়ো না, একসাথে দুজন থেকো। মেয়েটা মিষ্টি হেসে মাথা নাড়ায়। ছোঁয়া ভ্রুকুচকে ওদের কথা শুনছে। সাদি ছোঁয়ার দিকে এক পলক তাকায়। ওর মাথায় একটু প্রবলেম আছে বুঝলে, একটু আধটু বাদরামি করবে। মারাত্মক কোনো বাদরামি করলে আমাকে কল করবা কেমন? মেয়েটার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে সাদি। খিলখিল করে হেসে ওঠে মেয়েটা। ছোঁয়া নাক ফুলিয়ে ওদের দিকে ভ্রু কুচকে তাকিয়ে থাকে। সাদি মেয়েটার খাতায় নিজের নাম্বার লিখে দেয়। আসছি। ছোঁয়ার দিকে বলে ফোন দেখতে দেখতে চলে যায়। ছোঁয়া মুখ বাঁকা করে বলে, ভাবখানা দেখো যেন শাহরুখ খান। করল একটা। গাল ফুলিয়ে মেয়েটার পাশে বসে ছোঁয়া। হেই, আমি প্রভা, তুমি? আমি ছোঁয়া। আর কিছু বলার সুযোগ পায় না। তার আগে স্যার চলে আসে। সিমি আর সিফাতের মাঝে ঝগড়া চলছে। কেউ কারো কথা শুনছে না, যে যার মতো বলেই যাচ্ছে। পরি দুজনের মাঝখানে বসে একবার সিমির দিকে তাকাচ্ছে, আরেকবার সিফাতের দিকে তাকাচ্ছে। দুজনের চিৎকার চেঁচামেচিতে বেচারা পরির মাথা ধরে যাচ্ছে। পাক্কা 1 ঘন্টা বকবক করার পর দুজনেই ক্লান্ত হয়ে বসে পড়ে। জোরে জোরে শ্বাস নিচ্ছে সিমি আর সিফাত। সিমি পরীকে নিয়ে যাবে, কিন্তু পরি যাবে না। খুব মন খারাপ হয়ে যায় সিমির। মায়ের থেকে বাবা বড় হয়ে গেল, চোখের কোণে চিকচিক করছে পানি। পরি সিফাতের কোলে খাপটি মেরে বসে আছে। খুব শক্ত করে সিফাতের গলা আঁকড়ে ধরেছে, যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে। সিফাত পরির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আমার মাকে চাই না পাপ্পা, আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। কান্না করে দেয় পরি। থর থর করে কাঁপছে। দেখেই বোঝা যাচ্ছে খুব ভয় পেয়ে গেছে। সিমি এক দৃষ্টিতে তাকিয়ে আছে পরির দিকে। চোখ থেকে টপটপ করে গড়িয়ে পড়ছে অশ্রুধারা, গলা ধরে আসছে। সিমি, ও এভাবে যাবে না, তুমি চলো, আমি ওকে গাড়ি অবধি দিয়ে আসছি। মাথা নিচু করে বলে সিফাত। পরি মুখ লুকায় সিফাতের বুকে, আরো একটু শক্ত করে জড়িয়ে ধরে সিফাতের গলা। সিমি তাচ্ছিল্য হাসে। আমি তোমার মতো অমানুষ নই। তুমি পেরেছিলে দুধের শিশুকে মায়ের কোল থেকে ছিনিয়ে আনতে, কিন্তু আমি পারবো না বাবার থেকে মেয়েকে আলাদা করতে। লম্বা দম নেয় সিমি। হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে নেয়। 2 দিন সময় দিলাম, আমার মেয়েকে বুঝিয়ে আমার কাছে ফিরিয়ে দেবেন। আর আপনি অনেক দূরে কোথাও চলে যাবেন, যাতে আমার মেয়ে চাইলেও আপনার এই ঘৃণিত মুখটা না দেখতে পারে। চলে যায় সিমি। পরীকে আঁকড়ে ধরে সিফাত। ছেলেদের নাকি কাঁদতে নেই, কিন্তু এখন যে খুব কান্না পাচ্ছে সিফাতের। দম বন্ধ হয়ে আসছে, মরে যেতে ইচ্ছে করছে। কেউ নেই যার কাছে নিজের কষ্টের কথা ভুলে নিজেকে হালকা করবে। মাথায় হাত বুলিয়ে আমি আছি তো, সব ঠিক করে দেব বলার মতো কেউ নেই। মহান আল্লাহ তাআলার নিখুঁত সৃষ্টির এই দুনিয়াটা বিষাক্ত লাগছে। ছুটে যেতে ইচ্ছে করছে শান্তির দেশে, যেখানে কেউ ভুল বুঝবে না। পাপ্পা, আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। সিফাত মেয়ের মাথায় চুমু খায়। আমাকে যে তোমায় ছাড়তেই হবে মা, আমি যে খুব খারাপ মানুষ। মনে মনে বলে সিফাত। পাশের রুমে দরজা বন্ধ করে দেয়ালে পিঠ ঠেকিয়ে বসে আছে সিমি। এত বছর পরে হঠাৎ করে মনে পড়ে যায় সিফাতের সাথে কাটানো মধুর দিনগুলো, যে দিনগুলোতে কোনো দুঃখ ছিল না, কত ভালোবাসা ছিল দুজনের মধ্যে। আচ্ছা, এতটা ভালোবাসার পরে কি করে পারলো ছেড়ে দিতে? একবারও কি অনুশোচনা হয়নি? লাউডস্পিকারের এত বছরের প্রিয় গানটা ছাড়ে সিমি। বন্ধ দরজা, অন্ধকার রুম, নিস্তব্ধ পরিবেশ। সবগুলো ক্লাস শেষ করে স্কুলের সামনে থাকাটা ফুচকা স্টলে যায় ছোঁয়া আর প্রভা। ফুচকা ছোঁয়ার মারাত্মক পছন্দ। ফুচকা হলে আর কিছুই লাগে না। মামা কড়া করে ঝাল দিয়ে 3 প্লেট ফুচকা দিন। এই বলেই ছোঁয়া চেয়ারে বসে পড়ে। এই ছোঁয়া, আমি এত ঝাল খেতে পারি না। প্রভা কাচুমাচু হয়ে বলে, তোর জন্য কে অর্ডার করেছে? কেন, তুই না 3 প্লেট বললি? সবগুলোই আমার জন্য, তুই খেতে চাইলে অর্ডার দে। ছোঁয়া ফোন দেখতে দেখতে বলে। প্রভা ভ্রুকুচকে কিছুক্ষণ তাকিয়ে থাকে ছোঁয়ার দিকে, তারপর নিজের জন্য অর্ডার দেয়। খাওয়া শেষ করে দুজনে হাঁটতে থাকে ফুটপাতের রাস্তা ধরে। উদ্দেশ্য আজকে হেঁটেই বাসায় যাবে। প্রভা নিজের বয়ফ্রেন্ডের গল্প শোনাচ্ছে ছোঁয়াকে।
ছোঁয়াও মন দিয়ে শুনছে। হঠাৎ ছোঁয়ার চোখ যায় মেন রোডের পাশে থাকা কফি শপের সামনে সাদি দাঁড়িয়ে আছে, আর সামনে দাঁড়িয়ে আছে ভীষণ সুন্দরী একটা রমণী। সাদিকে আঙ্গুল তুলে কিছু বলছে, আর সাদি বারবার হাত ধরার চেষ্টা করছে, কিন্তু মেয়েটা ধরতে দিচ্ছে না। বুকের ভেতর ধক করে উঠে ছোঁয়ার। এক দৃষ্টিতে তাকিয়ে দেখতে থাকে ওদের। কি সুন্দর বানিয়েছে। সাদির সাথে তো ছোঁয়া বেমানান। ছোঁয়া কোনো দিক দিয়ে সাদির যোগ্য না। মুচকি হাসে ছোঁয়া। এই ছোঁয়া, দেখ ওই তোর ভাইয়া। প্রভার কথাই চমকে ওঠে ছোঁয়া। প্রকুচকে তাকায় প্রভার দিকে। এইদিকে কি দেখছিস? সামনের দিকে তাকা। প্রভা ছোঁয়ার মুখটা সামনের দিকে ঘুরিয়ে দেয়। আমার বর উনি, ভাই না। বিড়বিড় করে বলে ছোঁয়া। প্রভা সেটা শুনতে পায় না। বড় বড় পা ফেলে সাদির দিকে এগিয়ে যায়। ছোঁয়া সেখানেই দাঁড়িয়ে থাকে। হেই ভাইয়া। প্রভাকে দেখে চমকে ওঠে সাদি। তুমি এখানে? মেয়েটার দিকে এক পলক তাকিয়ে রেঞ্জ নিয়ে বলে সাদি। আমি আর ছোঁয়া এদিক দিয়েই বাড়ি যাচ্ছিলাম। এক গাল হেসে বলে প্রভা। সাদমান, এটা কে? মেয়েটা বুকে হাত গুছিয়ে সরু চোখে সাদির দিকে তাকিয়ে বলে। মেঘলা, তুমি এখন যাও, আমি পরে কথা বলবো তোমার সাথে। মেয়েটা কপালে 3টা ভাঁজ ফেলে সাদির দিকে তাকিয়ে থাকে। ও কোথায়? সাদি জিজ্ঞেস করে। ওই তো। প্রভা দূরে দাঁড়িয়ে থাকা ছোঁয়াকে দেখিয়ে বলে। চলো। প্রভা আর সাদি ছোঁয়ার কাছে আসে। ছোঁয়া তাকায় না সাদির দিকে, মাথা নিচু করে থাকে। সাদি ছোঁয়ার বাম হাতটা নিজের হাতের মুঠোই পুড়ে নেয়। ছোঁয়া চমকে ওঠে, তাকায় সাদির দিকে। এই রাস্তায় কখনো আসবা না। হেঁটে কেন বাড়ি ফিরতে হবে? আমি তো টাকা দিয়ে এসেছিলাম। তাহলে একদম পণ্ডিতি করবা না বলে দিলাম। সাদি ছোঁয়ার হাত ধরে হাঁটতে হাঁটতে বলে। ছোঁয়া মুখ থেকে একটা শব্দও বের করে না, চুপচাপ মাথা নিচু করে হাঁটতে থাকে। প্রভা ছোঁয়ার পাশে হাঁটছে। পরি অসুস্থ হয়ে গেছে, ভীষণ জ্বর এসেছে মেয়েটা। ছোঁয়া পরির পাশে বসে আছে। বাড়ি ফিরে সাদির সাথে একটা কথাও বলেনি, সাদিও বলেনি। সিমি কপালে এক হাত দিয়ে পরির হাতটা ধরে বসে আছে। নিজেকে অপরাধী মনে হচ্ছে। সিফাত ডাক্তার আনতে গেছে। ছোঁয়া চোখে জ্বালা করছে, শরীরটা ভারী ভারী মনে হচ্ছে। ছোঁয়া খুব ভালো করেই বুঝতে পারছে আবারও জ্বর আসবে। এক আকাশ সমান অভিমান জমা হয়েছে ছোঁয়ার মনে। অভিমানের কারণটা জানা নেই তার। সাদি খাইয়ে দিচ্ছে পরীকে, সিফাত রান্না করছে। সিমি এখনো একইভাবে পরীর পাশে বসে আছে। ছোঁয়া জানলার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে, দৃষ্টি শূন্য আকাশের পানে। তোমাদের প্রবলেম কি? কি সম্পর্ক তোমাদের? সাদি পরীর মুখে নুডলস পুড়ে দিয়ে প্রশ্নটা করে। সিফাত ফোঁস করে শ্বাস নিয়ে রুম ছেড়ে চলে যায়। এ প্রশ্নের উত্তর নেই ওর কাছে। সিফাত চলে যেতে সাদি সিমির দিকে তাকায়। সিমি মাথা নিচু করে লম্বা দম নেয়। ছোঁয়া আকাশ থেকে চোখ সরিয়ে সিমির দিকে তাকায় অধিক আগ্রহে। চোখ বন্ধ করে বলে সিমি। কেঁপে ওঠে ছোঁয়া। এটা কি শুনছে? সাদি পূর্ণ দৃষ্টিতে সিমির দিকে তাকায়। সিমির চোখ দুটো বন্ধ। দীর্ঘ 3 বছর রিলেশনশিপে থাকার পর হঠাৎ একদিন সিফাত আমাকে বিয়ে করার কথা বলে। খুব ভালোবাসতাম, তাই আর দ্বিধা করিনি। পালিয়ে বিয়ে করে নেই আমরা। কলেজের পাশে একটা বাসা নেয় সিফাত। ওখানে আমাদের সংসার শুরু হয়। সকাল থেকে বিকেল পর্যন্ত একসাথে থাকতাম। বিকেলে আমি বাড়ি চলে যেতাম, আরও ওর বাড়ি। এভাবেই 5 মাস সংসার করি আমরা। হঠাৎ একদিন আমি ফিল করি আমি প্রেগনেন্ট। শিওর হওয়ার জন্য চেক আপ করি, পজিটিভ আসে। আর সেদিনই সিফাত আমাকে ডিভোর্স পেপার ধরিয়ে দেয়। আমার হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করে যাতে আমি ওর সাথে সম্পর্ক না রাখি। কয়েক লাখ টাকা আমার হাতে ধরিয়ে দিয়ে চলে যায়। গলা ধরে আসছে সিমির। পুরনো ঘাস তাজা হয়ে উঠেছে। হাউমাউ করে কান্না করে ফেলে সিমি। বোনের কথা শুনে আর কান্না দেখে ছোঁয়া নিজেকে আটকাতে পারে না। 2 হাতে মুখ চেপে কান্না করতে থাকে। সাদি ছোট্ট পরীর দিকে তাকিয়ে আছে। মেয়েটা হয়তো কিছু বুঝতে পারছে না, বুঝলে নিশ্চয়ই কান্না করে ফেলতো। সাদি পরীকে বুকে চেপে ধরে। সিমিকে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। আর খোঁজ নেয়নি তোমার? সাদি প্রশ্ন করে। সিমি কিছুটা সময় নিয়ে কান্না থামায়। হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে ফেলে। নিয়েছিল তো, তার 5 দিন পরে কল করে বলেছিল 2 ঘন্টার মধ্যে ডিভোর্স পেপারে সাইন করে না দিলে আমাকে খুন করতেও 2 বার ভাববে না। থাকছিল হাসি সিমি। সাদি চোয়াল শক্ত করে ফেলে। ভাইয়ের উপর ঘৃণা হচ্ছে। 2 মিনিটে ডিভোর্স পেপারে সাইন করে কোর্টে জমা করে দিয়েছিলাম। হোস্টেলে থাকার কথা বলে সিফাতে সেই বাসায় উঠেছিলাম। দিনরাত ওখানেই পড়ে থাকতাম, কারণ আমার যাওয়ার মতো কোনো জায়গা ছিল না। হাতে টাকাও ছিল না যে অন্য বাসা নেব। বাচ্চাটা নষ্ট করার মতো দুঃসাহস হয়নি আমার।
বাবা মা বোন কারোর সাথে শেয়ার করতে পারিনি, একা একা সামলিয়েছি নিজেকে, কাউকে জানাতেও দিইনি। তখন আমার অসহায় জীবনে হিমু আসে, একজন দায়িত্বশীল বেস্ট ফ্রেন্ডের মতো সামলিয়েছে আমাকে। দম নেই সিমি, কাতে কাতে ছোঁয়ার হেঁচকি উঠে গেছে। সাদি কপালে হাত ঠেকিয়ে সিমির কথাগুলো শুনছে। পরি সাদির বুকে ঘুমিয়ে গেছে। স্যার, আমি এতদিন জানতাম না পরে বেঁচে আছে। হাসপাতালের ডাক্তারও বলেছিল আমার পেট থেকে মরামে হয়েছে, কিন্তু না, এটা মিথ্যা ছিল। আপনার ভাই আমার মেয়েকে চুরি করেছিল। আমি আমার মেয়েকে ফিরে চাই, প্লিজ স্যার, দয়া করুন, একটু আমার মেয়েকে ফিরিয়ে দিন। হাত জোর করে কাঁদতে কাঁদতে বলে সিমি। সাদি কি করবে বুঝতে পারছে না, এতগুলো বছর ভাইকে দেখেছে। এই পিচ্ছিটাকে বুকে জড়িয়েই বেঁচে আছে সিফাত। পরি না থাকলে তো সিফাত বাঁচবে না। আমার একটু সময় দাও সিমি, সবটা ঠিক করে দেবো আমি, প্রমিস। সিমির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে সাদি। সিমি করুণ চোখে তাকায় সাদির দিকে। অবিচার করবো না, এটুকু বিশ্বাস রাখতে পারো। তোমার মেয়ে তোমারই থাকবে। সিমি মাথা নিচু করে। সাদি পরীকে সিমির কোলে দেয়। তোমার কাছ থেকে অনেক কিছু জানার আছে আমার, একটু সময় দাও আমায়। পরীর মাথায় হাত বুলিয়ে চলে যায় সাদি। ছোঁয়া পেছন থেকে ঝাপটে ধরে সিমিকে। দুই বোন আজকে মনের মধ্যে যত কান্না জমে আছে সবটুকু বের করে দিচ্ছে। মনের মধ্যে জমানো পাহাড় সমান রাগ, অভিমান, না পাওয়ার কষ্ট সব কান্নার মাঝেই প্রকাশ করছে। বইয়ের দিকে তাকিয়ে গভীর ভাবনায় বিভোর ছোঁয়া। ছোট্ট মনে অনেকগুলো প্রশ্ন জমা হয়েছে, কিন্তু একটা প্রশ্নের উত্তরও জানা নেই। হেই। সাদি বিছানায় বসে ল্যাপটপে নিজের কাজ করছে, আর ছোঁয়া টেবিলে চেয়ারে বসে পড়ছে। অনেকক্ষণ ছোঁয়াকে আনমোনা দেখে কয়েকটা ডাক দেয় সাদি, কিন্তু ছোঁয়ার কোনো হুঁশ নেই। তাই হাতের কাছে থাকা কলমটা ছুঁড়ে দেয়। হকচকিয়ে ওঠে ছোঁয়া, চোখ তুলে তাকায় সাদির দিকে। কিছু বলবেন? ছোঁয়া রিনরিনিয়ে বলে, বইয়ের দিকে তাকিয়ে কি ভাবছো? সাদি ভ্রুকুচকে প্রশ্ন করে। ছোঁয়া বই বন্ধ করে রেখে বিছানায় গিয়ে গোল হয়ে বসে। ততক্ষণে সাদি আবার ল্যাপটপে মন দিয়েছে। আজকেও আপনাকে বেলি ফুল কে দিয়েছে? ছোঁয়া মাথা নিচু করে প্রশ্ন করে। কিনে এনেছি, সাদমান চৌধুরী কারো কাছ থেকে কিছু নেয় না। সাদি ছোঁয়ার দিকে এক পলক তাকিয়ে বলে। ছোঁয়া সাদির হাতের দিকে তাকিয়ে আছে। আপনিও কি আমাকে ছেড়ে দেবেন? সাদির চোখের দিকে তাকিয়ে বলে ওঠে ছোঁয়া। সাদি কপালে 3টে ভাঁজ ফেলে সরু চোখে তাকায় ছোঁয়ার দিকে। কত বয়স তোমার? ছেড়ে দেয়ার কি বুঝো তুমি, ইডিয়েট একটা! ধমক দিয়ে বলে সাদি। ছোঁয়া চমকায় না, সাদির চোখ থেকে চোখও সরায় না। আমার না মনে হচ্ছে আমি আপনার প্রতি দুর্বল হয়ে পড়ছি। ভালো লাগে আপনাকে, খুব বেশি দুর্বল হওয়ার আগেই না হয় আমাকে ছেড়ে দিন। আমি আপির মতো কষ্ট লুকিয়ে রাখতে পারি না, আর কষ্ট পেতেও চাই না। শান্ত গলায় বলে ছোঁয়া। চোখের কোণে এক বিন্দু পানি জমেছে। সাদি কিছুক্ষণ তাকিয়ে থাকে ছোঁয়ার দিকে, তারপর চোখ সরিয়ে নেয়। ছোঁয়ার কথা আর উত্তর দেয় না। ছেড়ে দেবেন? আবারও বলে ওঠে ছোঁয়া। হয়তো। সাদি কোল থেকে ল্যাপটপ নামিয়ে ছোঁয়ার 2 বাহু ধরে শুয়ে দেয় ছোঁয়াকে, তারপর গলা অব্দি কম্বল টেনে দেয়। তুমি ঘুমাও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। ছোঁয়ার চোখ দুটো বন্ধ করে দিয়ে বলে সাদি। তারপর আবারও কোলের উপর ল্যাপটপ নিয়ে কাজ করতে থাকে, আর অন্য হাত দিয়ে ছোঁয়ার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। আপনি আমাকে ছেড়ে দিলে আমি আপির মতো অপেক্ষা করব না, সাথে সাথে আপনার থেকেও দ্বিগুণ কিউট ছেলেকে বিয়ে করে নিব। আপনার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই, হনুমান একটা। মুখ বাঁকিয়ে বলে ছোঁয়া। সাদি বাঁকা চোখে তাকায় ছোঁয়ার দিকে। ছোঁয়া ভেঙচি কেটে পেছন ফিরে শোয়। আমার মাথায় হাত বুলিয়ে দিতে হবে না, আপনাকে আমার সহ্য হয় না। সাদির হাতটা ঝাড়া দিয়ে সরিয়ে দিয়ে বলে ছোঁয়া। সাদি দীর্ঘশ্বাস ফেলে কাজে মন দেয়। অযথা তর্ক করার মুড নেই। সিফাত একটার পর একটা সিগারেট খেয়েই যাচ্ছে। এতদিন মেয়ের জন্য সিগারেট খেত না। সিমির সব কথাই শুনেছে সিফাত, আর সাদির বলা কথাও শুনেছে। সাদি যখন সিমিকে কথা দিয়েছিল তোমার মেয়ে তোমারই থাকবে, তখন সিফাতের বুকের ভেতর রক্তক্ষরণ হচ্ছিল। কি করে থাকবে মেয়েকে ছাড়া? আর পরিও তো সিফাতকে ছাড়া থাকতে পারবে না। কি হবে এবার? হাতে থাকা জ্বলন্ত সিগারেট নিজের হাতে ঠেসে ধরে সিফাত। পাগলের মতো কাঁদতে থাকে। ছোঁয়া ঘুমিয়ে যেতে সাদি আবার ছোঁয়ার মাথায় হাত রাখে। খুব যত্ন করে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। বিয়েটা ভেঙে দিয়েছে সিমি, মেয়েকে নিয়ে বাকি জীবনটা কাটাতে চাইও। হিমুকে বলাতে হিমু দ্বিমত করেনি, সিমির সিদ্ধান্তকেই সম্মান করেছে। সাদির বাড়িতে কটা দিন থেকে যাবে সিমি, মেয়েকে রেখে এক পা নড়বে না। এদিকে পরি সিফাতকে 1 মিনিটের জন্য চোখের আড়াল করতে চায় না।
যেন চোখের আড়াল করলেই হারিয়ে যাবে। একদিনের মধ্যে সাদি ছোঁয়ার জন্য স্কুল ড্রেস বানিয়ে এনেছে, সাথে সাদা জুতো। সকাল সকাল ছোঁয়া স্কুল ড্রেস পরে চুলে দুটো বিনুনি গেঁথে ব্যাগ কাঁধে ঝুলিয়ে স্কুলের দিকে রওনা হয়। সাদি ওর জন্য ব্রেকফাস্ট বানিয়েছিল, সেটাও খেয়ে যায় না। 3 রাস্তার মোড়ে ছোঁয়া দাঁড়িয়ে আছে প্রভার অপেক্ষায়। 10 মিনিট পর প্রভা আসে, তারপর দুজন হাঁটতে থাকে। স্কুলের বাম সাইডে একটা উকিলের চেম্বার দেখতে পায় ছোঁয়া। বাবার থেকে শোনাছিল উকিলরা নাকি ডিভোর্স করিয়ে দেয়, তাই স্কুল ছুটির পর উকিলের সাথে কথা বলতে যাবে। স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে সেই দিনকার সেই ছেলেগুলোকে। ছোঁয়া ওদের দিকে তাকিয়ে ভেঙচি কাটে। ছেলেগুলো ছোঁয়ার দিকেই তাকিয়েছিল। ছোঁয়ার ভীষণ রাগ হয়। কেন তাকিয়ে থাকবে ওর দিকে? নজর লেগে যাবে না? প্রভা, চল তো আমার সাথে। প্রভার হাত ধরে টেনে ছেলেগুলোর সামনে গিয়ে দাঁড়ায় ছোঁয়া। 3টা ছেলে ওখানে, 3জনই নড়ে চড়ে দাঁড়ায়। প্রবলেম কি আপনাদের? আমি জানি আমি সুন্দর, তাই বলে এভাবে তাকিয়ে থাকবেন? আমার নজর লেগে যাবে না? আমাকে কালো করে দেওয়ার ধান্দা না? কোমরে হাত দিয়ে রাগী কণ্ঠে বলে ছোঁয়া। ছেলেগুলো বড় বড় চোখ করে তাকায় ছোঁয়ার দিকে। বোঝো ঠেলা, বললাম না তাকাতে, আর এনারা চোখ বড় বড় করে তাকালো। বলি, জীবনে কি মেয়ে দেখেন নাই? চিল্লিয়ে বলে ছোঁয়া। প্রভা করুণ চোখে তাকিয়ে আছে ছোঁয়ার দিকে। আমরা যে তোমার দিকে তাকিয়েছিলাম, এটা তুমি কি করে বুঝলে? সোহান নামের ছেলেটা বলে, আমাকে কি কালা মনে হয়? হ্যাঁ, কেউ আমার দিকে তাকিয়ে থাকবে আর এটা আমি বুঝতে পারবো না? হাউ ফানি। মুখ বাঁকিয়ে বলে ছোঁয়া। কোন ক্লাসে পড়ো মামনি? রনি নামের ছেলে একগাল হেসে বলে, কোন ক্লাসে পড়ে এটা প্রশ্ন করতে দাঁত কালানোর কি হলো? জীবনেও তো মনে হয় ব্রাশ করে না। ছেলেটা থত মত খেয়ে যায়। কি হচ্ছে এখানে? কর্কশ গলায় কথা শুনে চমকে ওঠে ছোঁয়া। এক লাফে প্রভার পেছনে গিয়ে লুকায়। প্রভার মুখে হাসি ফুটে ওঠে। ছেলেগুলো কোনো দিকে না তাকিয়ে এক দৌড় দেয়। এই ধানি লঙ্কাকে বিশ্বাস নেই, যদি উল্টাপাল্টা বলে গণধোলাই খাওয়ায়। ভাইয়া দেখেন না, ছোঁয়া অযথাই ঝগড়া করছিল। প্রভা এক গাল হেসে বলে। সাদি ভ্রুকুচকে তাকায়। সামনে এসো, ধমক দিয়ে বলে সাদি। ছোঁয়া শুকনো ঢোক খিলে গুটি গুটি পায়ে প্রভার পেছন থেকে সামনে গিয়ে দাঁড়ায় মাথা নিচু করে। সকালে খেয়ে আসুনি কেন? আমি কি অফিস বাদ দিয়ে তোমার খাবার নিয়ে তোমার পেছনে ঘুরবো? দাঁতে দাঁত চেপে বলে সাদি। সরি। ঋণ নিয়ে বলে ছোঁয়া। হিজাব ছিল না ড্রেসের সাথে? সাদি প্রশ্ন করে। ছিল। তো তোমার হিজাব কই? এক্সট্রা ওড়না কই? ফিটার খাওয়া শিশু তুমি? মেঘের মতো গর্জন তুলে বলে সাদি। ছোঁয়া কেঁপে ওঠে, চোখ মুখ খিঁচে বন্ধ করে ফেলে। বুকটা ধুকপুক ধুকপুক করছে। যখন তখন গালে ঠাস করে ঝড় পড়বে। ঝড় খাওয়ার জন্য প্রস্তুতি নেয় ছোঁয়া। প্রভা গুটিসুটি মেরে এক কোনায় দাঁড়িয়ে আছে। সাদমান, হয়েছে তোমার? চলো, লেট হচ্ছে। ফোন টিপতে টিপতে মেঘা নামের মেয়েটা এগিয়ে এসে বলে। মেঘাকে দেখে ছোঁয়া গাল ফুলায়। সাদি চোখ বন্ধ করে জোরে শ্বাস নেয়। ছোঁয়ার হাত টেনে হাতের মধ্যে খাবারের বক্সটা ধরিয়ে দিয়ে হনহনিয়ে চলে যায়। মেঘা পলক ছোঁয়ার দিকে তাকিয়ে সাদির পেছনে চলে যায়। প্রভা হা করে তাকিয়ে আছে মেঘার দিকে। এই ছোঁয়া, কি কিউট রে মেয়েটা। সাদি ভাইয়ার সাথে যা মানিয়েছে না, ফাটাফাটি। খুশিতে গদগদ হয়ে ছোঁয়ার হাত জড়িয়ে ধরে বলে প্রভা। খুব খুব মানিয়েছে। মলিন গলায় বলে ছোঁয়া। চল, ক্যান্টিনে বসে খেয়ে নিবি তুই, তারপর ক্লাসে যাব। খাবো না রে। খাবারের বক্সটা রাস্তায় ফেলে দেয় ছোঁয়া। তারপর প্রভাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে চলে যায় ক্লাসের দিকে চলে যায়। প্রভা বোকার মতো তাকিয়ে থাকে। পরি কিছুতেই সিফাতকে ছাড়া খাবে না। সিমি ভাত মেখে পরির মুখের সামনে ধরে আছে। মা, আমি যদি খেয়ে ফেলি তাহলে বাবা আর খাবে না? না খেলে বাবার পেট ব্যথা করে। মলিন মুখে বলে পরি। সিমি দীর্ঘশ্বাস ফেলে। বাচ্চা মেয়ে, ছোট থেকে বাবার কাছে বড় হয়েছে, টান তো থাকবে। যাও, বাবাকে ডেকে আনো। মুচকি হেসে বলে সিমি। পরি খুশিতে লাফিয়ে ওঠে। সিমির গাল টেনে চুমু খায়। সিমিও পরির কপালে চুমু খায়। সিফাত উপর হয়ে শুয়ে আছে। বাবা ওঠো, তাড়াতাড়ি ওঠো বাবা, খাবো তো আমরা। পরি দৌড়ে এসে সিফাতের পিঠ ছড়িয়ে ধরে বলে, তুমি মায়ের সাথে খেয়ে নাও মা, আমি খাবো না। ঘুম জড়ানো কণ্ঠে বলে সিফাত। তুমিও খাবে?
মা বসে আছে ভাত নিয়ে, তাড়াতাড়ি চলো না বাবা। সিফাতকে টেনে তুলে পড়ি। সিফাত ঘুম ঘুম চোখে ওয়াশরুমে ঢুকে পড়ে। 2 মিনিটে ফ্রেশ হয়ে চলে আসে। পরি সিফাতের হাত টেনে খাবার টেবিলের কাছে নিয়ে যায়। সিমি সিফাতের জন্য ভাত বেড়ে বসে আছে। থমকে যায় সিফাত। সিমি ওর জন্য খাবার সার্ভ করে। এটা ওর ভাবনার বাইরে। পরিমা চলে এসো, ভীষণ খিদে পেয়েছে আমার। সিমি ভাত মাখতে মাখতে বলে। পরি দৌড়ে গিয়ে সিমির কোলে বসে পড়ে। সিফাতে গুটি গুটি পায়ে গিয়ে বসে পড়ে। আজকে সিমি নিজের হাতে রান্না করেছে। গরুর মাংস, পোলাও, সাদা ভাত আর ইলিশ মাছ ভর্তা। ইলিশ মাছ ভর্তা সিফাতের ভীষণ পছন্দ। পোলাও পছন্দ না সিফাতের, কিন্তু পৌরিয়া ছোঁয়ার ভীষণ পছন্দ। ছুটির পরে প্রভাকে বাড়ি পাঠিয়ে দেয় ছোঁয়া। তারপর উকিলদের চেম্বারের দিকে পা বাড়ায়। চেম্বারের সামনে বড় বড় করে লেখা মেহেদি মাহমুদ সৈকত। ছোঁয়া বুকে হাত দিয়ে জোরে শ্বাস টেনে নক করে। ছোঁয়া একটু ফাঁকা করে মুখটা ভেতরে ঝুঁকিয়ে বলে, মে আই কাম ইন স্যার? সৈকত ফাইলে দেখছিল। ইয়েস, কাম ইন। মুখ না তুলেই বলে। ছোঁয়া ভেতরে ঢুকে পড়ে। বসে? এবার সৈকত মাথা তুলে তাকায়। বাচ্চা মেয়ে দেখে ভ্রুকুচকে ফেলে। ছোঁয়া একগাল হেসে বসে পড়ে। তো বলুন, কিভাবে সাহায্য করতে পারি? কলমের মুখ আটকে বলে সৈকত, আমি ডিভোর্স পেপার বানাতে চাই। ছোঁয়া কাচুমাচু হয়ে বলে, বাবা মায়ের? না, আমার। কি? আমার বিয়ে হয়েছে 1 মাস। বড় আপির বিয়ে ঠিক হয়েছিল, সে বিয়ে করবে না বলে পালিয়েছিল। দেন জোর করে আমাকে বিয়ে দিয়ে দিয়েছে একটা জলহস্তির সঙ্গে। গাল ফুলিয়ে বলে ছোঁয়া। সৈকত গালে হাত দিয়ে বসে। তারপর সে অন্য একটা মেয়ের সাথে নিকনিক করে আর আমাকে ঠাস ঠাস করে থাপ্পড় মারে। এই দেখুন, এখনো গাল লাল হয়ে আছে। গাল এগিয়ে দিয়ে বলে ছোঁয়া। সৈকত একটু এগিয়ে এসে দেখে। এখন আপনি আবার ডিভোর্সের ব্যবস্থা করে দিন। নাম কি তোমার পিচ্চি? সৈকত খাতা বের করে বলে। ইডিয়েট। চমকে উঠে ছোঁয়া এক দৌড়ে সৈকতের পিছনে গিয়ে বসে পড়ে। একদম বলবেন না, আমি এখানে, প্লিজ প্লিজ। ফিসফিস করে বলে ছোঁয়া। সৈকত গোল গোল চোখ করে একবার দরজার দিকে তাকাচ্ছে, তো একবার ছোঁয়ার দিকে তাকাচ্ছে। তুই এখানে? সৈকত দাঁড়িয়ে আশ্চর্য হয়ে ভ্রুকুচকে বলে, নিশ্চয়ই তোকে দেখতে আসিনি। সাদি বিরক্ত হয়ে বলে। সৈকত থমথমে খেয়ে যায়। তোর পায়ের কাছে যে ঘাপটি মেরে বসে আছে তাকে কান ধরে বের করে দে। দাঁতে দাঁত চেপে বলে সাদি। আমার পায়ের কাছে? সৈকত পায়ের দিকে তাকায়। ছোঁয়া কাচুমাচু হয়ে বসে আছে। বলুন, এখানে কেউ নেই। ছোঁয়া ফিসফিস করে বলে। সৈকত একটা ঢোক গিলে। এখানে কেউ নেই। কেউ আমার পায়ে বড় নখ দিয়ে চিমটি দিচ্ছে না। একটু হাসার চেষ্টা করে বলে সৈকত। ছোঁয়া কপাল চাপকে। এই লোকটাকে উকিলকে বানিয়েছে, আস্ত গাধা একটা। সাদি গোল গোল চোখ করে তাকায়। এই আপনাকে উকিলকে বানিয়েছে? আস্ত গাধা একটা আপনি। ছোঁয়া টেবিলের তলায় থেকে বের হয়ে কোমরে হাত দিয়ে বলে। সৈকত ভেবাচেকা খেয়ে যায়। এ কাদের পাল্লায় পড়লো? আমি কি করলাম? জোর দিয়ে বলতে পারলেন না আমি এখানে নেই? হ্যাঁ, এখন যে আমার গালে ঠাস ঠাস দুটো পড়বে, সেটার দায় কে নেবে? জাস্ট শাট আপ। তুমি এখানে কেন এসেছো? সাদি ধমক দিয়ে বলে। ছোঁয়া কেঁপে ওঠে। শুকনো ঢোক গিলে 2 পা পিছিয়ে যায়। সৈকত এতক্ষণে বুঝতে পারে এই নিষ্পাপ মেয়েটার জল্লাদ বরটা সাদি। দীর্ঘশ্বাস ফেলে সৈকত। এখানে সিন ক্রিয়েট করা যাবে না, ডিসিপ্লিন মেনটেন করতে হবে। কড়া গলায় বলে সৈকত। সাদি হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে থাকে। পিচ্চি, তুমি টেনশন করো না, আমি খুব তাড়াতাড়ি তোমার ডিভোর্স পেপার রেডি করে দেব। মিষ্টি হেসে বলে সৈকত। ছোঁয়া প্রত্যুত্তরে হালকা হাসে। আদি, ডিসকাস করা শেষ? মেঘা কেবিনে ঢুকতে ঢুকতে বলে। মেঘাকে দেখে ছোঁয়ার মেজাজ আবার খারাপ হয়ে যায়। এই মেয়েটাকে জাস্ট সহ্য হয় না। একে আদি, এই মেয়েটা এখানে কেন? মেঘা অবাক হয়ে বলে। আদি উত্তর দেয় না। হ্যালো ম্যাডাম, আপনি নিশ্চয়ই ওনাকে চেনেন আর ওনার হাজবেন্ডকেও চেনেন, তো ওনাকে এই মেয়েটা বলাটা কি ঠিক হচ্ছে? ও হয়তো বাচ্চা, অত শত বোঝে না, কিন্তু আপনি তো বোঝেন।
তো ওনাকে ছোঁয়া বা ভাবি বলে ডাকতে পারেন, এটাকে ভদ্রতা বলে, তাই না ম্যাম? মুচকি হেসে বলে সৈকত। ছোঁয়ার মন ছুঁয়ে যায় সৈকতের কথাগুলো। এই কথাটা তো সাদিক বলতে পারত, কিন্তু উনি বলল না। মেঘা অপমানিত হয়, মাথা নিচু করে ফেলে। সাদি দাঁতে দাঁত চিপে রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। আসছি উকিল বাবু, আবার কাল আসবো। ছোঁয়া একগাল হেসে বলে, আচ্ছা এসো, আর সাদি আবার তোমার গায়ে হাত তুললে আমাকে বলবে, কেমন? ছোঁয়া মাথা নাড়ায়। সৈকত ছোঁয়ার মাথায় হাত বুলিয়ে দেয়। ছোঁয়া সাদিকে ভেঙচি কেটে বেরিয়ে যায়। আপনাদের কিভাবে সাহায্য করতে পারি? সৈকত চেয়ারে বসতে বসতে বলে, মেঘা সবটা বলো ওকে, আমি আসছি। হাতে থাকা ফাইলের ব্যাগ মেঘার হাতে দিয়ে বেরিয়ে যায় সাদি। মেঘা সাদির জামার দিকে তাকিয়ে থাকে। ছোঁয়া আগেই আন্দাজ করেছিল সাদি পেছন পেছন আসবে, তাই দৌড়ে গিয়ে একটা রিকশায় উঠে বসে। মামা তাড়াতাড়ি চলুন। সাদি বেরিয়ে আশেপাশে ছোঁয়াকে দেখতে না পেয়ে মেজাজটা মারাত্মক বিগড়ে যায়। দুদিন স্কুলে সেই মাথায় চড়ে বসেছে, ডানা গুজিয়ে গেছে। এই ডানা ছেটে দিতে হবে। হাত মুষ্টিবদ্ধ করে দেয়ালে আঘাত করে সাদি। ইট সিমেন্টের গায়ে দেয়া আঘাতটা নিজের হাতেই এসে পড়ে। পেট পুরে খাবার খায় সিফাত। সিমি এখানে আসার পর থেকে ভালো করে খাওয়া হয় না, গলা দিয়ে খাবার নামে না, কিন্তু আজকে সিমি নিজে হাতে পরিবেশন করার খুব আশা করে খায়। সিমি নিজেই উপলব্ধি করতে পারে সিফাতের পেট পুরে খাওয়ার বিষয়টা। বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। পরীর খাওয়া আগেই হয়ে গেছে, সে এখন রাজ্যের গল্প জুড়ে দিয়েছে। সিফাত সামনে থাকায় সিমি ভালো করে খেতে পারে না। মা, আমরা ঘুরতে যাব না? পরী গাল ফুলিয়ে জিজ্ঞেস করে, কেন যাব না? অবশ্যই যাব। মাম্মা আসুক তারপর যাব, কেমন? মুচকি হেসে পরীর এলোমেলো চুলগুলো ঠিক করে দিয়ে বলে সিমি। বাবা যাবে না? সিফাত পানি খাচ্ছিল। পরীর কথা শুনে বিষম খায়। সিমির হাসি মুখটা কালো হয়ে যায়। তোমার বাবা তোমায় ভালোই বশ করে নিয়েছে, যাব না কোথাও, তুমি তোমার বাবার সাথে যাও। পাতে পানি ঢেলে উঠে দাঁড়ায় সিমি। পরীর চোখে পানি চলে আসে। সিফাতের বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। প্লেটগুলো ধুয়ে রাখতে বলল তোমার বাবাকে বলে হনহনিয়ে চলে যায় সিমি। পরী শব্দ করে কান্না করে দেয়। সিফাত পরীকে কোলে তুলে নেয়। কাঁদে না সোনা। মা বকলো কেন? হেঁচকি তুলে বলে পরী, তোমার মায়ের মুখে তো চিনি নেই, তাই বকলো। তুমি গিয়ে চিনি দিয়ে এসো। মুচকি হেসে বলে সিফাত। পরীও হেসে ফেলে। পরী সিফাতের কোল থেকে নেমে এক দৌড়ে সিমির রুমে চলে যায় হাতে চিনির বোতল নিয়ে। সিফাত মুচকি হাসে। পরী ওয়াশরুমের দরজা বন্ধ করে বসে আছে। রুম থেকে ধূপধাপ আওয়াজ আসছে। নিশ্চয়ই সাদি এসে গেছে। এখন কিছুতেই বের হওয়া যাবে না। বের হলে থাপ্পড় খেতে হবে, কিন্তু কতক্ষণই বা ওয়াশরুমে থাকবে। ইস, সাথে করে ফোনটা নিয়ে আসলে ভালোই হতো। বোকামি করে ফেললো। আরো 10 মিনিট থেকে আবারও দরজায় কান পাতে। এখন আর ধূপধাপ আওয়াজ আসছে না, তার মানে সাদা বিলায় করলা খেতে গেছে। এই ফাঁকে বের হতে হবে, না হলে রক্ষে নেই। আস্তে করে দরজা খুলে মাথাটা একটু বের করে পুরো রুমে চোখ বুলায় ছোঁয়া। না, সাদা বিলায় কোথাও নেই। আল্লাহ বাঁচিয়েছে। বিশ্বজয়ের হাসি দিয়ে, আমি ডানা কাটা পড়ি, আমি ডানা কাটা পড়ি। গলা ছেড়ে গান গাইতে গাইতে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায় ছোঁয়া। মনটা বেশ ফুরফুরে লাগছে। আহা, ডিভোর্স হয়ে গেলে আবার ছোঁয়া মুক্ত হয়ে যাবে। মুক্ত পাখির মতো ডানা মেলে উড়তে পারবে। কেউ ধমকাবে না, কেউ আদেশ করবে না। লাইফটাকে নিজের মতো গুছিয়ে নিতে পারবে। স্ট্যাটাস আমার সিঙ্গেল দেখে প্রেমের ছড়া ছড়ি, হায় রে কি যে করি, হায় রে কি যে করি। এখনো ডানাটা সাথে আছে, এখন কেটে দেবো, তারপর দেখবো কোথায় প্রেমের ছড়াছড়ি হচ্ছে। হঠাৎ করে সাদির গলার স্বর শুনে চমকে ওঠে ছোঁয়া। হাতে থাকা চিরুনি পড়ে যায়। চোখ দুটো বড় বড় করে পেছনে তাকায়। আয়নার ঠিক পেছনে সাদি বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে। তারপর মানে ছোঁয়ার পুরো গানটাই শুনেছে। লজ্জায় মাথা কাটা যাচ্ছে ছোঁয়ার। মাথা নিচু করে ফেলে। খুব সাহস বেড়ে গেছে তোমার। নিজেকে বিশ্ব সুন্দরী প্রুফ করতে চাইছো? ডিভোর্স চাই তোমার? খুব শান্ত গলায় প্রশ্ন করে সাদি। সাদির এত ঠান্ডা গলার কথা শুনে ভয় হতে থাকে ছোঁয়ার। এ যেন ঝড়ের পূর্বাভাস। শুকনো ঝোঁকিলে, আমাকে বকুন মারুন ঠিক আছে, কিন্তু প্লিজ গালে মাইরেন না,
হয়েছে কি, আমার একটা দাঁত নড়বড়ে হয়ে গেছে, আর একটা চড় পড়লে ঠিক ভেঙে যাবে। তখন আর আমাকে কেউ বিয়ে করবে না। আমার বাচ্চারা আমাকে মা না বলে দাদিমা বলবে। কাদো কাদো ফেস করে রিনরিনিয়ে বলে ছোঁয়া। সাদি বিরক্ত হয়, হনহনিয়ে এগিয়ে আসতে থাকে ছোঁয়ার দিকে। ও আল্লাহ গো, বাঁচান আমায়। এক চিৎকার দিয়ে খাটের তলায় ঢুকে যায় ছোঁয়া। সাদি বোকা বনে যায়। 2 সেকেন্ড সময় লাগে বুঝতে হলো তা কি। যখনই বুঝতে পারে তখনই ফুঁস করে শ্বাস টানে। হাসত গাথা একটা। পিড়পিড় করে বলে সাদি, সাদা বিলাই থুকু, সাধু বেবি, এবারের মতো মাইরেন না। ছোঁয়া খাটের তলা থেকে বলে, মারবো না, একবার হাতের কাছে পাই উল্টো করে ঝুলিয়ে রাখবো তোমায়। ইডিয়েট একটা, জানটা জ্বালিয়ে খেলো আমার। কানে হাত দিয়ে এক পায়ে দাঁড়িয়ে আছে ছোঁয়া। ছোঁয়ার সামনে সাদি টানটান হয়ে শুয়ে আছে, চোখ দুটো বন্ধ তার। সাধু বেবি, আর কখনোই এমনটা করব না, কিন্তু ঠিক কেমনটা করব না? কিসের জন্য শাস্তি পাচ্ছি? কাদো কাদো ফেস করে বলে ছোঁয়া। সাদি চোখ খুলে এক পলেও তাকায় ছোঁয়ার দিকে। তোমার পরিচয় কি? সাদি হাই তুলে ছোঁয়াকে প্রশ্ন করে। আমার নাম সোয়া রহমান, ক্লাস 9-এ পড়ি। বাবার নাম শফিক রহমান, গ্রামের নাম। রিলেশনশিপের কথা বলছি। চোখ মুখ কুচকে বলে সাদি। পিওর সিঙ্গেল। রিনরিনিয়ে বলে ছোঁয়া। সাদি ঘাড় বাঁকিয়ে এক পলক তাকায় ছোঁয়ার দিকে। সাদি টাকা দিয়ে ছোঁয়া মাথা নিচু করে ফেলে। আমার বাড়িতে কেন থাকছো তুমি? কপালে 3 আঙ্গুল দিয়ে স্মেল করতে করতে বলে সাদি। কাজিন। ছোট করে জবাব দেয় ছোঁয়া। ইডিয়েট। দাঁতে দাঁত চিপে বলে সাদি। এবার হাঁটুতে ভর দিয়ে বসো, আই মিন নীল ডাউন হয়ে। ফোন হাতে নিয়ে বলে সাদি। কিন্তু কেন? কাদো কাদো ফেস করে বলে ছোঁয়া। এতক্ষণ শাস্তি পেয়েছো সৈকতের চেম্বারে যাওয়ার জন্য, এখন শাস্তি পাবে ভুল ভাল পরিচয় দেওয়ার জন্য। সাদি উঠে বসে পূর্ণ দৃষ্টিতে ছোঁয়ার দিকে তাকিয়ে বলে, আমি ভুল কি করলাম? ঠিকই তো করেছি, ডিভোর্স হয়ে গেলে ভালোই হবে, তাই তো আমি। ছোঁয়ার কথা শেষ হওয়ার আগে সাদি ছোঁয়ার হাত ধরে টান দিয়ে পাশে বসিয়ে দেয়। ছোঁয়া ভয় পেয়ে চোখ মুখ কুচকে ফেলে। সাদি ছোঁয়ার গাল চিপে ধরে খুব শক্ত করে, রাগে জোয়াল শক্ত করে ফেলে। চাইছিলাম না গায়ে হাত তুলতে, তুমি বাধ্য করলে। বাচ্চা বাচ্চার মতো থাকবে, সাহস কি করে হয় তোমার আমার নেয়া খাবার ফেলে দেয়ার? কিসের এত ইগো তোমার? তেরামি করো আমার সাথে, চাপকে গাল লাল করে দেবো তোমার। দাঁতে দাঁত চেপে বলে সাদি। সাদির নিঃশ্বাস ছোঁয়ার মুখে পড়ছে, ব্যথায় গাল দুটো টনটন করছে। মনে হচ্ছে চামড়া ভেদ করে আঙুলগুলো ভেতরে ঢুকে যাবে। চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে ছোঁয়ার। সাদি চোখ বন্ধ করে নিজেকে শান্ত করে, ছোঁয়াকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। 2 ইঞ্চি পিছিয়ে যায় ছোঁয়া। ছাড়া পেতে গালে হাত দিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। ডিভোর্স সম্পর্কে কি জানো তুমি? কতটুকু চেনো এই শহর? ভালো ব্যবহার করেছি বলে ভালো লাগছে না? 2 হাতে মাথা চিপে ধরে চোখ বন্ধ করে বলে সাদি। ছোঁয়া কেঁদেই যাচ্ছে। অফিসের ইম্পর্ট্যান্ট মিটিং ফেলে তোমার জন্য খাবার নিয়ে গেছিলাম। মেঘা বারবার না করছিল যেতে, তবুও আমি গেছিলাম। কিন্তু তুমি কি করলে? সেই মেঘার সামনেই খাবার ফেলে দিলে। কতটা অপমানিত হয়েছি আমি, ধারণা আছে তোমার? চিৎকার করে বলে সাদি। ছোঁয়া হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে তাচ্ছিল্য হাসে। ও, মেঘাপুর সামনে আপনি অপমানিত হয়েছেন বলে এত রাগ? আমিও অযথা চিন্তা করছিলাম আপনি হয়তো আমি খাইনি বলে রেগে আছেন। নাক টেনে বলে ছোঁয়া। সাদি ভ্রুকুচকে ছোঁয়ার দিকে তাকায়, ফোঁস করে শ্বাস ফেলে। ফেলে দেয়া খাবারটাই খেতে হবে তোমার বলে গটগট করে চলে যায় সাদি। সে খাবারের বক্সটা এনে ছোঁয়ার হাতে ধরিয়ে দেয়। ছোঁয়া কোনো কথা না বলে বক্স খুলে খেতে থাকে। মুখে খাবার আটকে যাচ্ছে, তবুও থামছে না। বেশি বেশি খাবার পুড়ে চিবোতে থাকে, চোখ থেকে তো পানি পড়ছে। সাদি পানি হাতে নিয়ে ছোঁয়ার দিকে তাকিয়ে আছে। ছোঁয়াকে এভাবে খেতে দেখে রাগটা আরো বেড়ে যায়। ঠাস করে ছোঁয়ার হাত থেকে খাবারের প্লেট ফেলে দেয়। চমকায় না ছোঁয়া, মাথা নিচু করে ফুপাতে থাকে। সাদি পানির বোতল হাতে দেয়, ছোঁয়া পানির বোতল ফেলে দেয়। সাদির ইচ্ছে করছে ঠাঁটিয়ে 2 চড় মারতে। এটুকু মেয়ে, তার তেজ কত! এই মেয়ে, আমাকে মেজাজ দেখাতে আসবে না একদম। দাঁতে দাঁত চেপে আঙ্গুল তুলে বলে সাদি। আপনি আমাকে মেজাজ দেখাতে আসবেন না। ছোঁয়া দাঁতে দাঁত চেপে ফুপিয়ে ফুপিয়ে বলে আঙ্গুল তুলে। সাদি নিজে রাগ কন্ট্রোল করতে না পেরে মেরে দেয় 1 থাপ্পড়।
থাপ্পড় খেয়ে ছোঁয়া 2 মিনিট চোখ বন্ধ করে বসে থাকে। দুনিয়া ঘুরছে। থাপ্পড় দেওয়ার পরে সাদি হাত মুষ্টিবদ্ধ করে চোখ বন্ধ করে বসে থাকে। আপনি খুব খারাপ, খুব বাজে আপনি। বেরিয়ে যায় ছোঁয়া রুম থেকে। সিমি রুমেও যায় না, একদম মেইন দরজা খুলে বাগানে চলে আসে। বাড়ির সামনে বিশাল বাগান, সেখানে বিভিন্ন ফুলের গাছ লাগানো। ছোঁয়া ফুপাতে ফুপাতে বাগানের শেষ মাথায় গিয়ে ঘাসের উপর বসে হাউমাউ করে কাঁদতে থাকে। কেন মারবে উনি? কি পেয়েছে নাকি? পরিয়ে সিমির দিকে চিনির বোতলটা এগিয়ে দেয়। সিমি ভ্রুকুচকে তাকায়। মা প্লিজ বকো না, আমি ঘুমাতে যাব না। মাথা নিচু করে মলিন গলায় বলে পড়ি। সিমি মুচকি হাসে। আমি রেগে নেই সোনা, সোনা আই এম সরি। পরে কানে হাত দিয়ে বলে সিমি। ঘুরতে নিয়ে যাবে? পরি খুশিতে গদগদ হয়ে লাফিয়ে উঠে বলে, বাবাকে রেডি হতে বলো। সিমি পরির মাথায় হাত বুলিয়ে বলে। পরি সিমির গালে চুমু দিয়ে লাফাতে লাফাতে চলে যায়। সিমি মলিন মুখে তাকিয়ে থাকে। মন তো চাইছে আবারও ফিরে তাকাই তোমার দিকে, ভুলে যাই সবার, নতুন করে শুরু করি। কিন্তু তোমার দিকে তাকালে মনের ভেতরে উকি দেয় সেই ঘৃণা অতীত, যেখানে তুমি আমাকে এক আকাশ সমান অবহেলা দিয়েছিলে। সেই অবহেলা আর অপমানের পাহাড় ঠেলে আমার নতুন করে এক হওয়াটা কখনোই সম্ভব না। আমার বিবেক আত্মসম্মান কখনোই তা মানবে না। দীর্ঘশ্বাস ফেলে সিমি। সাদি কোলে তুলে নেয় ছোঁয়াকে। হন্তদন্ত হয়ে যায় ছোঁয়া। এক মনে ঘাসের উপর বসে কেঁদে যাচ্ছিল। হঠাৎ করে সাদি কোলে তুলে নেয়। এটার জন্য প্রস্তুত ছিল না ছোঁয়া। সাদি ছোঁয়ার দিকে আর চোখে একবার তাকিয়েই হাঁটতে থাকে। ছোঁয়া চোখ বন্ধ করে সাদির বুকের সাথে লেপটে থাকে। কথা বলার শক্তি বা ইচ্ছা কোনোটাই নেই আপাতত। সাদি সোজা সিমির রুমে নিয়ে যায় ছোঁয়াকে। সিমি আজকে নীল শাড়ি পরেছে, এখন সাজবে বলে ড্রেসিং টেবিলের সামনে বসেছিল। হঠাৎ ছোঁয়াকে কোলে করে সাদিকে রুমে ঢুকতে দেখে চোখ বড় বড় করে উঠে দাঁড়ায় সিমি। কয়েক সেকেন্ড সময় লাগে বিষয় কাটাতে। না মানে স্যার, কি হয়েছে বোনের? সিমি নিচু গলায় জিজ্ঞেস করে। সাদি ছোঁয়াকে খাটে শুয়ে দেয়। এখন ছোঁয়া চোখ খুলে তাকায়। আঠা আঠা হয়ে গেছে চোখ, তাকাতেও কষ্ট হচ্ছে। ইডিয়েট তো, আমি স্যুপ বানিয়ে আনছি, খাইয়ে দিও, তারপর ফ্রেশ হতে বইল। দেন আমরা সবাই মিলে ঘুরতে যাব। সিমি মাথা নাড়ায়। আর ওকে বলে দিও আমার সাথে কটামি যেন না করে, বাচ্চার মতো থাকতে বইল। বলেই সাদি চলে যায়। সিমি গিয়ে ছোঁয়ার পাশে বসে। ছোঁয়ার গালে আজকেও থাপ্পড়ের দাগ। সিমির মেজাজ খারাপ হয়ে যায়। বোনু, তোদের প্রবলেমটা কি? এভাবে মারামারি কতদিন চলবে? সিমি ছোঁয়ার গালে হাত বুলিয়ে দিয়ে বলে। ছোঁয়া সিমির পেছনে ঘুরে যায়। একদম কথা বলতে ইচ্ছে করছে না। সাদি কিচেনে গিয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে। আঘাত করা ঠিক হয়নি, কিন্তু কি করবে? সকাল থেকে না বলে চলে যাওয়া, ছেলেগুলোর সাথে অহেতুক ঝগড়া করা, খাবার ফেলে দেয়া, সৈকতের নাম্বার চাওয়া, সব মিলিয়ে থাপ্পড়টা ওর প্রাপ্য। এতে যদি শিক্ষা হয়। সাদি দীর্ঘশ্বাস ফেলে স্যুপ বানাতে থাকে। উনি এই মেঘার সাথে নিকনিক করে, তাই আমি ডিভোর্সের জন্য গিয়েছিলাম। আমি এসব নিকনিক সহ্য করতে পারবো না। গাল ফুলিয়ে নাক টেনে গোল হয়ে বসে বলে ছোঁয়া। সিমি মুচকি হাসে, এক হাতে জড়িয়ে ধরে ছোঁয়াকে। স্যার খুব ভালো মানুষ, একটু রাগী রকচাটা, কিন্তু মনের দিক দিয়ে খুব ভালো। তোর ব্যাপারে খুব পজিটিভ। না হলে ভাব, অফিস ভাত দিয়ে তোর জন্য খাবার নিয়ে যেত। ছোঁয়া সিমির হাত সরিয়ে নেয়। চিৎকার করে বলে ছোঁয়া। সিমি 2 হাতে কান চেপে চোখ মুখ কুচকে বসে আছে। ছোঁয়ার বলা শেষ হলে কান থেকে হাত সরিয়ে জোরে শ্বাস নেয়। ঠিক করেছে, থাপ্পড়টাই তোর প্রাপ্য। খাবার কেন ফেলে দিয়েছিলি? আবার উকিলের কাছেও চলে গেছিস ডিভোর্স পেপারের জন্য। এতটা ফাস্ট তুই? খাবার খাবি না ঠিক আছে, পরে ফেলে দিতি, ওনার সামনেই কেন ফেললি? ছোঁয়ার আগে গজগজ করতে করতে পাশে থাকা বালিশ ছুঁড়ে ফেলে দেয়। সিমি ছোঁয়ার হাত দুটো নিজের হাতের মুঠোয় নেয়। বোনু, মাথা ঠান্ডা কর, আমার কথা শোন। মুচকি হেসে বলে সিমি। তোমার কথা শুনবো না আমি, তোমাকেও বিরক্ত লাগে আমার। হাত ছাড়ানোর জন্য মুচড়া মুচড়ি করতে করতে বলে ছোঁয়া। তুই দুনিয়াটাকে যতটা সহজ মনে করিস, দুনিয়াটা ততটা সহজ নয় রে। সাদি স্যার তোর সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু তুই করছিস না। ফালতু কিছু লজিক খুঁজে ঝামেলা বাঁধাচ্ছিস। কোনো মানে হয় এগুলোর? ভালোবেসে দেখ না, আমি হরফ করে বলতে পারি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ তুই হবি। ছোঁয়া চুপচাপ সিমির কথাগুলো শুনছে। আগে আমরা যখন স্যারের কাছে কোচিং করতাম, তখন পড়া না পড়লে স্যার কিছুই বলতো না, কিন্তু স্যারের সাথে বেয়াদবি করলে তাকে খুব মারতো, কথা না শুনলেও খুব পেটাতো। স্যার তোকে যা বলেছে সবটাই তোর ভালোর জন্য।
তোর খারাপ হবে এমন কিছু স্যার করবে না। একটু শুনে দেখ না ওনার কথা। আমি ওনার কথা শুনে ওঠা বসা করতে পারবো না। কর্কশ গলায় বলে ছোঁয়া। আজব তো, তোকে কে বলেছে ওনার কথা শুনে ওঠা বসা করতে? জাস্ট পড়ালেখার ব্যাপারে। আর সব থেকে বড় কথা, ডিভোর্সের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল। থাক না তুই তোর মতো, এখানে তো খারাপ নেই তুই। হয়েছে, ছাড়ো, এবার পড়তে বসবো। কপাল কুচকে বলে ছোঁয়া। ঘুরতে যাবি না আমাদের সাথে? না। ছোঁয়া সিমির হাত ছাড়িয়ে চলে যায়। সিমি দীর্ঘশ্বাস ফেলে। দুটোই একরকম, কেউ একটু দম নেবে না, সমানে সমানে যুদ্ধ করবে। এদের রাগ হওয়া কি আদৌ সম্ভব? ছোঁয়া নিজের রুমে চলে আসে। নিজের রুম বলতে সাদি আর ওর রুম। সাদি পায়ের উপর ল্যাপটপ রেখে তাতে গেমস খেলছে। ছোঁয়া সাদির দিকে এক পলক তাকিয়ে পড়ার টেবিলে বসে পড়ে। বাংলা বইটা খুলে গভীর মনোযোগ দিয়ে বই পড়তে শুরু করে। সাদি আর চোখে তাকায় ছোঁয়ার দিকে। মেঘা আমার কলিগ, আমরা একসাথে একটা কেস হ্যান্ডেল করছি। সাদি দুবার কাশি দিয়ে গলা পরিষ্কার করে বলে। ছোঁয়া ঠাস ঠাস করে বই বন্ধ করে সাদির দিকে ঘুরে বসে। সাদি ছোঁয়ার দিকে তাকিয়েছিল বিধায় দুজনের চোখাচোখি হয়ে যায়। সাদি চোখ নামিয়ে ল্যাপটপে দৃষ্টি রাখে। ইমন আমার স্কুলের পাশের কলেজে পড়ে, দেখতে বেশ আমার দারুণ লাগে। আপনাকে মেঘার সাথে দেখলে আমিও ইমনের প্রপোজ অ্যাকসেপ্ট করে নিব। টি শার্টের কর্নার উঁচু করে টেনে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে ছোঁয়া। তো সাদি ভ্রুকোচকে তাকিয়ে জিজ্ঞেস করে। ছোঁয়া রাগ হয়। তো বুড়ো বয়সে বউ হারাবেন, শালা বুড়া খাটাস। দাঁতে দাঁত চেপে বলে বাংলা বইটা সাদির মুখে ছুঁড়ে মেরে হনহনিয়ে বেরিয়ে যায় ছোঁয়া। সাদি ছোঁয়ার চলে যাওয়ার দিকে 2 মিনিট তাকিয়ে থাকে। আস্ত একটা ইডিয়েট, বিড়বিড় করে বলে সাদি। পুরো বিকেল বই পড়েই কেটে যায় ছোঁয়ার। সিমি পরীকে নিয়ে আইসক্রিম খেতে গেছে। সিফাতের কথা পরী ভুলে যাওয়াতে সিমি সিফাতের নাম উচ্চারণ করেনি আর। সিফাতের মনটা কালো হয়ে যায়। সিমি আর পরীর পেছন পেছন যায় দূর থেকে ওদের উপর নজর রাখার জন্য। সাদি বিকেলে বেরিয়েছে। ছোঁয়াকে ছোট্ট করে বলে গেছে একটা বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছে। ছোঁয়া বাক্কা 5 মিনিট তবদা লেগেছিল। সাদি ওকে বলে বেরোলো, কিন্তু কেন? ভাব জমাতে চাইছে নিশ্চয়ই। কিন্তু ছোঁয়া তো এত সহজে ওই সাদা বিলার সাথে ভাব জমাবে না। ছোঁয়াকে থাপ্পড় মেরেছিল না, এবার ছোঁয়া সাধু বেবির দাঁত ভাঙবে, তারপর ওই সাদা বিলাইয়ের কথা শুনবে। একা একা সময় যাচ্ছে না ছোঁয়ার, তাই সিদ্ধান্ত নিল রান্না করবে, চিকেন বিরিয়ানি রান্না করবে। আগে কখনো রান্না করা হয়নি, তাতে কি হয়েছে? ইউটিউব বেবি আছে তো। ছোঁয়া ইউটিউব দেখে সব উপকরণ বের করে নেয়, তারপর ওড়না কোমরে বেঁধে রান্না শুরু করে দেয়। অর্ধেক রান্না হওয়ার আগেই কলিং বেল বেজে ওঠে। ছোঁয়া খুন্তি হাতে নিয়ে যায় দরজা খুলতে। সাদি এসেছে। ছোঁয়া দরজার সামনে থেকে সরে দাঁড়ায়। বিশ্বযুদ্ধ করেছো নাকি, এরকম ঘেমে গেছো? সাদি ছোঁয়ার দিকে এক পলক তাকিয়ে থাকে, তারপর ভেতরে ঢুকতে ঢুকতে বলে। ছোঁয়া মুখ বাঁকিয়ে চলে যায়, উত্তর দেয় না। সাদি উত্তরের অপেক্ষা না করে রুমে চলে যায়। 5 মিনিটে ফ্রেশ হয়ে কিচেনে চলে আসে সাদি। ছোঁয়া তখন চাল সিদ্ধ করছিল। রুমে গিয়ে রেস্ট নাও, আমি বাকিটা করছি। ছোঁয়ার হাত থেকে খুন্তি নিয়ে বলে সাদি। ছোঁয়া কিছু বলতে গিয়েও বলে না। এরপর কি করতে হবে সেটা জানা নেই ছোঁয়ার। সোয়া কখনো কারোর থেকে সাহায্য নেয় না, ভাব দেখিয়ে বলে ছোঁয়া। ড্রামা না করে সরো, আস্ত একটা ইডিয়েট। কপাল কুচকে বিরক্তির একটা চাহনি দিয়ে বলে সাদি। সাদা বিলাই। ভেঙচি কেটে চলে যায় ছোঁয়া। সাদি নিজের কাজে মন দেয়। সিমি ছোঁয়ার জন্য 1 বক্স আইসক্রিম নিয়ে এসেছে। ছোঁয়া আইসক্রিম ফ্রিজে রেখে এসেছে। খাবার খেয়ে আইসক্রিম নিয়ে বসবে। সিফাত সিমিদের পেছন পেছনই বাড়িতে ঢুকেছে। রাত 10টায় সবাই মিলে ডিনারে বসেছে। ছোঁয়া সবার জন্য খাবার সার্ভ করে নিজেও বসেছে। সিমি পরীকে খাইয়ে দিচ্ছে আর নিজে নিজে খাচ্ছে। সিফাত মাথা নিচু করে চুপচাপ খাচ্ছে। সাদি ফোন দেখছে আর খাচ্ছে। এরই মাঝে ছোঁয়ার ফোন বেজে ওঠে। স্ক্রিনে দরজার শাশুড়ির নামটা জলজল করছে। ছোঁয়া একগাল হেসে ফোন রিসিভ করে। পাক্কা 2 দিন পর কল করলো শাশুড়ি, ভাবা যায়। শাশুড়ি ভালো আছেন? শরীর ঠিক আছে? খেয়েছেন? শ্বশুরকে খেতে দিয়েছেন? শোনেন শাশুড়ি, কি হয়েছে? আপনি বলেছিলেন না আপনার আদরের ছেলের সামনে হট হট গ্রীষ্মকাল সেজে থাকতে, তাই তো সাজতে গিয়েছিলাম, কিন্তু আপনার ছেলে ঠাটিয়ে চর বসিয়ে দিল। শুনুন, এই জীবনে আপনার আর নাতি নাতনির মুখ দেখা হবে না। কেন বলুন তো? আপনার ছেলে আস্ত একটা গাধা, রোম্যান্সের রও বোঝে না। ফিটার খাওয়ায়েন আপনার পুত্রকে। আমি এখন রাখছি। খট করে কল কেটে দেয় ছোঁয়া। সবার দৃষ্টি ছোঁয়ার দিকে।
মুখে খাবার পুড়ে ছোঁয়া নজর যায় সাদির দিকে। দাঁত কটমট করে তাকিয়ে আছে ছোঁয়ার দিকে। খাবার চিবোতে ভুলে যায় ছোঁয়া, চোখ দুটো আপনা আপনি বড় হয়ে যায়। হাই হাই, কার সামনে কি বলে ফেললো, এবার কি হবে? এই হনুমান তো ছোঁয়াকে আস্ত চিবিয়ে খাবে। ভয় ভয়ে রুমে উকি মারে ছোঁয়া, না জানি এখন আবার হালুম করে ঘাড় না মটকে। কিছুই বলবো না তোমায়, বলার মতো জাস্ট কিছু নেই আমার। কথায় আছে, গাধা পিটিয়ে কখনোই ঘোড়া বানানো যায় না। সাদি একটা ইংলিশ বই হাতে নিয়ে পায়চারি করছিল। ছোঁয়াকেও কিছু কি মারতে দেখে বলে। ছোঁয়া নড়ে চড়ে মাথার চুল ঠিক করে শুকনো হাসি দিয়ে খাটে বসে পড়ে। সাদি এখনো তাকিয়ে আছে ছোঁয়ার দিকে। তাহলে কি বলতাম আমি? আপনার মা তো আমাকে ঠেসে ধরেছে বেবি দেওয়ার জন্য। আরে বাবা, আমি বেবি কোথায় পাবো? আচ্ছা বলুন তো, আপনার কি হয়েছে? তখন থেকে খেয়াল করছি আপনি কেমন করে আমার দিকে তাকিয়ে থাকেন। কেন? আগে তো তাকাতেন না, হঠাৎ কি হলো? আমি কি বেশি কিউট হয়ে গেছি? কোমরে হাত দিয়ে ভ্রুকুচকে বলে ছোঁয়া। সাদি ছোঁয়ার থেকে চোখ ফিরিয়ে নেয়, বাম হাত দিয়ে মাথা চুলকায়। সাদির থেকে উত্তর না পেয়ে ছোঁয়ার সন্দেহ বেড়ে যায়। বাই এনি চান্স আপনি কি আমার প্রেমে পড়ে গেছেন? সাদি মুচকি হাসে। ছোঁয়া চোখ দুটো বড় বড় করে সাদির দিকে তাকিয়ে থাকে। ও মাই আল্লাহ, আপনি হাসতেও পারেন? আমি তো পাগল হয়ে যাব। গোল গোল চোখ করে তাকিয়ে হাত দুটো গালি দিয়ে বলে ছোঁয়া। উল্টো করে জামা পরেছো অ্যান্ড ওনার বদলে প্লাজো নিয়েছো গলায়, আর মুখে খাবার লেগে আছে, চুলে মাকড়সা। তো আমি তোমার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছিলাম তুমি তুমি কি না পাগল। পাগল হলে তো ঝামেলা। আবারও ঠোঁট টিপে হাসে সাদি। ছোঁয়া বিস্ময়ের চোখে নিজের দিকে তাকায়। সাদির বিবরণ মিলে যাওয়াতে লজ্জায় নুয়ে যায় ছোঁয়া। মাথা তুলে তাকাতে পারছে না, একদম জমে গেছে। সাদি ছোঁয়ার হাতের কবজি ধরে টেনে ছোঁয়াকে একদম নিজের কাছে ঘেঁষে বসায়। ছোঁয়া চোখ মুখ খিচে বন্ধ করে আছে, শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। সাদি ছোঁয়ার চুল থেকে মাকড়সা ফেলে দেয়, এক হাত ছোঁয়ার কোমরে রাখে। শিওরে উঠে ছোঁয়া, হাত পা কাঁপতে শুরু করে দিয়েছে। সাদি কামিজের ফাঁকে হাত গলিয়ে দিয়ে দেয়, ফাঁকা ঠকিলে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয় ছোঁয়া। সাদির হাত সরাতে চেষ্টা করতে থাকে। সাদি ছোঁয়ার ঘাড়ে চুল সরিয়ে নাক ডুবিয়ে দেয়। ছোঁয়া সাদির হাত থেকে হাত সরিয়ে মাথায় হাত দিয়ে চুলগুলো খামছে ধরে। বেশ কিছুক্ষণ ছোঁয়ার শরীরের ঘ্রাণ নেয় সাদি, তারপর আলতো করে ঠোঁট ছুঁয়ে ঘাড় থেকে মুখ উঠিয়ে কানের কাছে ঠোঁট নেয়। আমাকে সামলানোর মতো বয়স বা বুদ্ধি কোনোটাই তোমার এখনো হয়নি। ফিডার কালকে তোমার জন্য নিয়ে আসবো, ওটা তোমার প্রয়োজন। বলে ছোঁয়াকে ছেড়ে বেলকনিতে চলে যায়। ছোঁয়া যেন হাঁপ ছেড়ে বাঁচল, বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নেয়। এখনো চোখ খোলেনি। এই মুহূর্তে এক বালতি পানি প্রয়োজন। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে ছোঁয়ার। জোরে জোরে দুটো শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করতে থাকে, কিন্তু কিছুতেই নিজেকে স্বাভাবিক করতে পারছে না। কি হয়ে গেল এটা? এই অনুভূতির সাথে ছোঁয়া পরিচিত না। এটা কেমন অনুভূতি? ডান হাতটা নিজের ঘাড়ে নেই ছোঁয়া। এটাকে রোম্যান্স বলে? নিজেকে নিজে প্রশ্ন করে ছোঁয়া। রোম্যান্স এরকম হলে এই রোম্যান্সের কোনো দরকার নেই। আস্তে আস্তে চোখ খুলে বলে ছোঁয়া। সাদি রুমে নেই। ছোঁয়া চট করে লাগেজ থেকে একটা ড্রেস নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। আর আসবে না সাদির সামনে। বজ্জাত লোক একটা। ছি ছি ছি, কি করলো এটা? সিমি পরীকে পড়াচ্ছে। ছোঁয়া কোনো কথা না বলেই কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ে। পরি আজকে বায়না ধরেছে বাবার সাথে ঘুমাবে। সিমি বাধা দেয় না, যেতে বলে, কিন্তু পরি একা যাবে না, দুজনের মাঝখানে ঘুমাবে ও। সিমি দীর্ঘশ্বাস ফেলে। বড্ড ছেদি মেয়েটা, এখন না করে দিলে কেঁদে কেটে একাকার করে ফেলবে। ও মা, চলো না বাবার রুমে ঘুমাবো আমরা। জানো, মিথিও ওর বাবা মায়ের মাঝখানে ঘুমাই। একজনের উপরে হাত তুলে দেয় আর একজনের উপরে পা তুলে দেয়। আমি কালকে ওদের কাছে গিয়ে গল্প করব আমিও বাবা মায়ের মাঝখানে ঘুমিয়েছিলাম। সিমি আর নড়তে পারে না। বাচ্চা মেয়ে, অন্য বাচ্চাদের থেকে শুনে ওরও তো ইচ্ছে করে বাবা মাকে একসাথে পেতে। সারা জীবন তো এই ইচ্ছাটা পূরণ করতে পারবে না। যে কদিন পারে কেন বঞ্চিত করবে? তুমি হাজারা জড়তা নিয়ে সিফাতের রুমে প্রবেশ করে। সিফাত উপর হয়ে শুয়ে আছে। বিরক্ত হয় সিমি। এ কদিন যে কয়বার শুতে দেখেছে, তত বাড়ি উপর হয়ে শুতে দেখেছে। পরি ওনাকে বলো একপাশে শুতে।
কর্কশ গলায় জোরে বলে সিমি। হকচকিয়ে ওঠে সিফাত, এক লাফে উঠে বসে। খালি গায়ে ছিল, এপাশে ওপাশে হাতড়ে কাঁথা দিয়ে গা ঢেকে ফেলে। সিমি দাঁত কটমট করে। এখানে ওনাকে দেখতে কেউ আসেনি, ড্রামা বন্ধ করে সাইড দিতে বলো পরি। দাঁতে দাঁত চেপে বলে সিমি। পরি হা করে তাকিয়ে আছে, কি বলবে বুঝতে পারছে না। সিফাত এক পাশে বসে, সিমি ধূপধাপ পা ফেলে খাটে বসে। পরির ফ্রক খুলে দিয়ে স্যান্ডো গেঞ্জি পরিয়ে শুয়ে দিয়ে নিজেও ঘুমিয়ে পড়ে। সিফাত হা করে তাকিয়ে আছে সিমির দিকে। বাল্বের আলোতে চোখ বন্ধ করতে পারছে না সিমি, বিরক্তিতে চোখ মুখ কুচকে ফেলে। পরি ওনাকে বাল্ব বন্ধ করে দিতে বলো। চোখ বন্ধ করে বলে সিমি। সিফাত তাড়াহুড়ো করে বাষ্প বন্ধ করে দেয়, খাট থেকে নামতে যায়। আমার মেয়ে আজকে বাবা মায়ের মাঝখানে থাকতে চায়, শান্ত গলায় বলে সিমি। সিফাতের চোখে পানি টলমল করছে, নিজেকে ধরে রাখতে পারে না সিফাত। পরি আর সিমিকে একসাথে জড়িয়ে কেঁদে ফেলে সিফাত। হঠাৎ এমনটা হওয়াতে সিমি চমকে ওঠে। নিজের পেটের উপর সিফাতের হাত অনুভব করতেই চোখ খুলে তাকায় সিফাতের দিকে। তারপর, আমার হারিয়ে যাওয়া 5টা বছর যদি আপনি ফিরিয়ে দিতে পারেন তাহলে আমি সবটা ঠিক করে দেব। তা ছিল হেসে বলে সিমি। সাথে সাথে সিফাত সিমিকে ছেড়ে দিয়ে নিজের বালিশে শোয়। ভুল তো মানুষই করে। সিফাত হতাশার শ্বাস ফেলে বলে, আপনি ভুল করেননি, অন্যায় করেছেন। অন্যায় ক্ষমা করা যায় না, অন্তত আমি পারবো না। সিমি চোখ বন্ধ রেখেই বলে। সিফাত পাল্টা কিছু বলার মতো খুঁজে পায় না। পরি ঘুমিয়ে গেছেন। সিমিকে পরিকে বুকে নিয়ে ঘুমানোর চেষ্টা করে, আর কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ে। সিফাতের চোখে ঘুম নেই। গালে হাত দিয়ে বসে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সিমির আর পরির মুখের দিকে। পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি সিফাত হতো যদি না ভুল না করতো। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে সিফাতে। কম্বল টেনে দেয় ওদের গায়ে। তারপর সিগারেটের প্যাকেট নিয়ে বেলকানিতে চলে যায়। ইদানিং সিগারেট খেতে খুব ভালো লাগে, মাঝে মাঝে মদ খেতে ইচ্ছে হয়, কিন্তু কি করে খাবে? সাদি মেরেই ফেলবে সিফাতকে। অনেকক্ষণ ছোঁয়া রুমে আসছে না বলে সাদি ভেবে নেয় ছোঁয়া আজকে সিমির সাথেই ঘুমাবে, তাই দরজা বন্ধ করে শুয়ে পড়ে। ফজরের আজানের শব্দে ঘুম ভাঙে ছোঁয়ার, কিন্তু উঠতে ইচ্ছে করছে না। মন বলছে উঠে নামাজটা আদায় করে নিতে, কিন্তু শরীর সায় দিচ্ছে না। শুয়ে থাকতেই ভালো লাগছে। আই মেয়ে, ওঠো। সাদি কণ্ঠ শুনে লাফ দিয়ে উঠে বসে ছোঁয়া। ঘুমের রেশ এখনো কাটেনি। সাদি রুমের লাইট অন করে দিয়েছে। ছোঁয়া লম্বা হাই তুলে আড়মোড়া ভাঙে, চোখ পিটপিট করে তাকায় সাদির দিকে। সাদি কাবার থেকে জায়নামাজ বের করেছে। নামাজ পড়তে বসো বলে বেরিয়ে যায় সাদি। ছোঁয়া সাদির চলে যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসে। আপনি ঠিকই বলেছে, মানুষটা খুব ভালো। ছোঁয়া আবারও হাই তুলতে তুলতে ওয়াশরুমে ঢুকে যায়। ফ্রেশ হয়ে নামাজ আদায় করে বিছানায় উপর হয়ে শুয়ে বই পড়তে থাকে। একটু পরে সাদি একটা সিদ্ধ ডিম আর 1 কাপ রং চা নিয়ে ছোঁয়া রুমে আসে। ছোঁয়ার সামনে ট্রেটা রাখে। খেয়ে নাও। ছোঁয়া সাদির দিকে তাকায়। সাদি ছোঁয়ার দিকেই তাকিয়ে আছে। একা একা স্কুলে যাওয়ার দরকার নেই, আমি দিয়ে আসবো, কেমন? ভ্রুকুচকে বলে সাদি। আচ্ছা। ছোঁয়া বইয়ের দিকে তাকিয়ে রিনরিনিয়ে নিয়ে বলে, ওকে। পড়তে থাকে বলে সাদি চলে যায়। ছোঁয়া পড়ায় মন দেয়। সকাল সকাল ঘুম ভেঙে গেছে পরির। চোখ বন্ধ করেই উঠে বসে। এক পাশে মা শুয়ে আছে, আরেক পাশে বাবা। দুজনে গভীর ঘুমে। পরির দুজনের মুখের দিকে তাকায়। বাবার কপালে চুমো দেয়, তারপর মায়ের কপালে। তারপর খাট থেকে নেমে গুটি গুটি পায় দরজা খুলে কিচেনে চলে যায়। পরি জানে সেখানে সাদি আছে।